হোসেন বলছেন হুয়াবে ব্যান খুলে দিলে অ্যান্ড্রয়েড মার্কেটের রাজা হয়ে যাবে। না, ব্যাপারটা এত সোজা নয়। এমনিতে হুয়াবে ভালো ফোন বানায়। তারা যখন ব্যান হয়ে গেছিল, তাদেরকে ব্যান করা হয়েছিল, তার আগে তারা রাজা হওয়ার মতো পজিশনেই চলে এসেছিল। কিন্তু এখন মার্কেটটা এতটাই কম্পিটিশনের যে হুয়াবে ফিরে আসলেই যে রাজা হয়ে যাবে এরকম বলা যায় না। তবে হ্যাঁ, হুয়াবের ক্ষমতা আছে, হুয়াবে হয়তো রাজা হয়ে যাবে এই সম্ভাবনা পুরোপুরি আছে। অ্যাপেল, স্যামসাং এরা ভালো কাজ করছে, মার্কেটে প্রচুর কম্পিটিশন। এমনকি ভিভো, ওপো বা আমাদের শাওমি এইসব কোম্পানিগুলো প্রচুর চেষ্টা করছে যাতে মার্কেটে টপে চলে আসে। এখন মোটোরোলাকে দেখুন তারা কিভাবে চেষ্টা করছে, টাকা জলের মতো খরচা করছে। কিন্তু হুয়াবে আসলে হয়তো ভালো কিছু হবে, আসুক, সেটা তো আমরা চাই, সবসময় চেয়েছি, কিন্তু জানি না এটা কবে হবে। হওয়ার সম্ভাবনা আর বোধহয় নেই। রাকিবুল ইসলাম অন্তর বলছেন টেলিগ্রামের বিকল্প কি কি আছে? কোনো বিকল্প নেই, তার জন্যই তো টেলিগ্রাম এত চলে। টেলিগ্রাম একটা মেসেজিং অ্যাপ্লিকেশন প্রচুর আছে। তো টেলিগ্রাম হঠাৎ এত চারিদিকে ছেয়ে গেল, সবাই ব্যবহার করতে শুরু করলো, জনপ্রিয়তা পেল, তার কারণ কি? তার কারণ তারা এমন কিছু সুবিধা দিচ্ছে যেগুলো অন্যরা দেয় না। তো টেলিগ্রামের সেই সুবিধাগুলোর জন্য, কি সুবিধা আজকে বিষয়টা বলছি না, কারণ এটা তো টেলিগ্রামের বিষয়ে ভিডিও নয়, তবে সেই সুবিধাগুলোর জন্য টেলিগ্রামকে কেউ ব্যান করে দিচ্ছে, কেউ বলছে টেলিগ্রাম ইল্লিগাল বা টেলিগ্রামে খারাপ কিছু প্রভাব পড়ছে, টেলিগ্রামে নানা রকম অনৈতিক বা অবাঞ্ছিত কাজকর্ম হচ্ছে। তো সেইগুলোর জন্য টেলিগ্রাম যা দিচ্ছে অন্যরা তা দিচ্ছে না, কারণ অন্যদের ভয় এটাই যে আমরা যদি এগুলো দিই কালকে আমাদের বিরুদ্ধেও কিছু অ্যাকশন হতে পারে। যেরকম টেলিগ্রাম একটা রিস্কের ওপর আছে, সবাই তো ব্যবসা করছে, ভালোভাবে ব্যবসা করছে, রিস্ক কেউ নিতে চায় না। তো টেলিগ্রাম করেছে, তার বিকল্প ওই জন্যই কেউ নেই। মেসেজিং অ্যাপ্লিকেশন প্রচুর আছে, কিন্তু টেলিগ্রাম ওই একটাই, ওয়ান অ্যান্ড অনলি। অভিষেক সাহা তিনি বলছেন দাদা 1.05 ভিভো OnePlus-কে ছাড়ুন, টেকনো পর্যন্ত ফোল্ডিং ফোন বানিয়ে ফেলেছে, এমনকি ট্রাইফোল্ডের উপর কাজ করছে। আর কি বলবো, তবে অ্যাপেল ইনোভেশন করুক বা নাই করুক, আমরা আবার কিছু ইনোভেটিভ ভিডিও দেখতে পাচ্ছি আপনার থেকে। এভাবে চালিয়ে গেলে মন্দ হয় না দাদা। শুধু ফোন রিভিউ বাদেও যে আগের মতো আবার কিছু এক্সট্রা ভিডিও বানাচ্ছেন তা দেখে ভালো লাগলো। হ্যাঁ, আমি চাই অন্যরকম ভিডিও বানাতে, অন্য কিছু বানাতে। টেক ব্যাপারটা কিছুটা বোরিং হয়ে গেছে ঠিকই, তবে অন্যরকম টপিকে ভিডিও বানানো যায়, সময় পাওয়াটাই আসল ব্যাপার। কিন্তু এটা আমি ঠিক মানতে পারলাম না। অ্যাপেল, স্যামসাং তার থেকে টেকনো এগিয়ে যাচ্ছে কারণ তার ট্রাইফোল্ড বানাচ্ছে। স্যামসাং অনেকদিন আগেই ট্রাইফোল্ড এনে ফেলেছে, করে ফেলেছে, কিন্তু অ্যাপেল, স্যামসাং এর মতো কোম্পানি তারা কিছু বানিয়ে ফেললেই সেটা মার্কেটে ছেড়ে দেয়। তাদের ব্যাপারটা হচ্ছে তাদের একটা সুনাম আছে, তারা মার্কেটে এমন কিছু ছাড়তে পারে না, বা কোনো কিছু ছাড়ার আগে তারা 10 বার এই জন্য ভাবে যে কিছু পরীক্ষামূলক করলে, কিছু ভুল হয়ে গেলে, কিছু খারাপ হলে তাদের সুনামটা নষ্ট হবে। এই যে ব্র্যান্ড ভ্যালু কথাটা আমরা বলি, যেটার জন্য আমরা এক্সট্রা এত টাকা পে করি, সেই ব্র্যান্ড ভ্যালুটা তারা কখনো নষ্ট হতে দিতে চায় না। আমরা স্যামসাং বা অ্যাপেলের জন্য এত টাকা খরচা করি কেন? কারণ আমরা জানি যে স্যামসাং আর অ্যাপেলের কোন একটা ফোন কিনে আনলে সেই ফোনটাতে খারাপ কিছু বেরোবে, এই সম্ভাবনাটা খুবই কম। কিন্তু একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে টেকনোর মতো কোম্পানি, তারা একটা ট্রাইফোল্ড ফোন নিয়ে আসলো বাজারে। আমরা কেনার আগে 10 বার ভাববো যে এই ফোনটা চলবে তো, 5 মাস বাদেই খারাপ হয়ে যাবে না তো, এই ফোনটার পিছনে এত টাকা ইনভেস্ট করা ঠিক হবে তো, এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো হবে তো, এই ফোনের অমুকটা খারাপ হয়ে যাবে না তো, হয়তো ক্যামেরাটা ওরা ভালো বলছে কিন্তু সত্যি কি অত ভালো হবে, এই ভয়গুলো থাকে। কিন্তু অ্যাপেল, স্যামসাং এ সেই ভয়টা থাকে না। ইউজার কেএফ বলছেন দাদা ঘোরার জন্য ইন্ডিয়া আসছি, এখন বর্তমানে হায়দ্রাবাদে এআইজি হসপিটালের কাছে আছি, সেখানে নেটওয়ার্কের এত প্রবলেম কেন? মোবাইল নেটওয়ার্ক 5G মোবাইল কেনার পরে প্রথমবারের মতো 5G ইন্টারনেট ব্যবহার করতেছি। আপনার একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম, আপনি বলেছিলেন, কিন্তু মোদ্দা কথাটা আমি যেটা বুঝতে পেরেছি যে তিনি ওখানে 5G ইন্টারনেটের সার্ভিস ভালো পাচ্ছেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি জানি না এটা কেন হচ্ছে। আমি ভারতের কটা শহরে গেছি রিসেন্টলি, আমি ধরুন দিল্লি, মুম্বাই বা এরকম যেসব জায়গায় গেছি, কোথাও গিয়ে ভাইজ্যাকেও দেখলাম, কোথাও গিয়ে আমি কিন্তু এটা ফিল করলাম না যে কলকাতার মতো ভালো 5G কোথাও দিচ্ছে। কলকাতাতে 5G যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, এমনকি ঘরের মধ্যেও খুব ভালো পাওয়া যাচ্ছে, এবং তার স্পিড যে কোনো জায়গায় কলকাতাতে 5Gর যে স্পিড আছে, মানে ওয়াইফাই তার কাছে হার মেনে যায়। কিন্তু দিল্লি, মুম্বাইতে 5G তো 4Gর মতো বা তার থেকে খারাপ দিচ্ছে কিছু কিছু জায়গায়। 5G নেটওয়ার্ক সব জায়গায় আসছে না। আমি এটা দেখে খুব অবাক হয়ে গেলাম, এটা কেন হচ্ছে, কি ব্যাপার, এটা কি হওয়ার কথা? হতেই পারে কলকাতা এইসব দিকে সবার থেকে এগিয়ে আছে, তবে দিল্লি, মুম্বাই থেকে আমার এক্সপেকটেশনস আরো অনেকটা বেশি ছিল। ভাইজ্যাকেও 5G ভালো, তবে দিল্লি, মুম্বাইয়ের মতো অত খারাপ নয় বা কলকাতার মতো এত ভালো নয়, মাঝামাঝি একটা জায়গায় থাকবে। রিসেন্টলি ভারতের আর কোথাও গেছি তো মনে পড়ছে না, এই কটা জায়গার এক্সপিরিয়েন্স আমি বললাম। ও হ্যাঁ, শিলং, মেঘালয়তে গেছিলাম। মেঘালয়তেও 5G নেটওয়ার্ক কতটাও ভালো না, তবে দিল্লি, মুম্বাইতে ওখানে যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী যতটা খারাপ, শিলংয়ের প্রত্যাশা অনুযায়ী ঠিকই আছে। ওখানে ভালো থাকবে না 5G, এটাই স্বাভাবিক। মেঘালয়তে 5G আছে এবং বেশ কিছু জায়গায় পাচ্ছি, এটাতেই আমি চমৎকৃত। বাই দ্য ওয়ে, আমি বলে রাখি যে আমি কিন্তু 5G ইউজ করি মেনলি জিও, কখনো কখনো এয়ারটেল, দুটোতেই ওই তথৈবচ অবস্থা। জিওর 5G সার্ভিসটা আমার মনে হয় এয়ারটেলের থেকে একটু বেটারই পেয়েছি। আর বিএসএনএল একটা কানেকশন আছে ঠিকই, তবে সেটা ওটা বলার মতো কিছু নেই, ওই 3Gর যুগেই এখনো আছে। ইটিসি ব্লগ বলছেন দাদা যে কোনো নতুন মোবাইলের রিভিউ ভিডিও আপনার চ্যানেল থেকে না দেখলে আমার মন ভরে না। তার প্রশ্ন হচ্ছে, এক, এই ফোনে যেহেতু মাত্র 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা ইউজ করেছে, তাহলে এত ভালো ছবি কিভাবে দিচ্ছে? 2, আর দাদা
বাকি দুটো ক্যামেরার কাজ কি, এখানে কোনো আলট্রা ওয়াইড বা ডেপথ সেন্সারের ইউজ করে নাই কেন। রিয়েলমি 13 প্লাসের ব্যাপারে এই কমেন্টটা এসেছে। 50 মেগাপিক্সেল ক্যামেরাতে কিছু যায় আসে না, 200 মেগাপিক্সেল ক্যামেরা ওগুলো নাম্বার, ক্যামেরার অপটিমাইজেশন কত ভালো, সেন্সার কত ভালো আছে, লেন্স কিরকম, এইসব ব্যাপারগুলো ম্যাটার করে। 50 মেগাপিক্সেল আপনারা যারা আমাদের চ্যানেলের দর্শক তারা জানেন যে 50 মেগাপিক্সেলও তো আসলে 50 মেগাপিক্সেলে তোলে না সবসময়, ওটা নর্মালি 12.5 ওঠে। দ্বিতীয় প্রশ্ন, আর দাদা বাকি দুটো ক্যামেরার কাজ কি? বাকি দুটো ক্যামেরার কোনো কাজ নেই, ওগুলো শুধু সৌন্দর্যের জন্য। আসলে রিয়েলমি যে 13 প্লাস ফোন বার করেছে তাতে একটা 2 মেগাপিক্সেলের কি ম্যাক্রো লেন্স না ডেপথ সেন্সার বলে দিয়েছে, আর একটা ভিজিএ ক্যামেরা বা কি মনোক্রমিক ক্যামেরা, ফটোক্রমিক ক্যামেরা, হাবিজাবি কিছু একটা নাম দিয়ে দিয়েছে, শুনতে ভালো লাগে আর কি। তো সেই ক্যামেরাগুলো তো কোনো ইউজ নেই আসলে। 2 মেগাপিক্সেল ক্যামেরা এখনকার দিনে আর কি তার কোনো ভ্যালু আছে? সফটওয়্যার দিয়েই ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারতো এই 2 মেগাপিক্সেল দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করার থেকে। তো রিয়েলমি তো করতো এককালে, এই নিয়ে তো বদনাম হয়েছিল, আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম। ইয়াসিন মামুন বলছেন কিছু কাজ ঠিক হচ্ছে না, কারণ এটা ছিল শর্ট চ্যানেল। দ্বিতীয়ত চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলেছেন, লং ভিডিও দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নাম চেঞ্জ ও শর্ট ভিডিও কেন বাদ দিলেন? উত্তর চাই। অবশ্যই উত্তর দেব। আমাদের যে দ্বিতীয় চ্যানেলটা আছে টেকসাই শর্টস বলে নাম ছিল, সেখানে শর্টস ভিডিও দিতাম, কিন্তু ওখানে লং ভিডিও ইদানিং দিচ্ছি, তার জন্যই ওটার নাম পরিবর্তন করা হয়েছে। ওখানে নিয়মিত শর্ট ভিডিও আসবে, অবশ্যই আসবে, তবে লং ভিডিও ওখানে দিতে চাই। তার কারণ এটাই যে এই চ্যানেলে না বেশ কিছু এক্সপেরিমেন্টাল ভিডিও যেগুলো করতে ইচ্ছা করে সেগুলো করা হয় না, রিস্ক হয়ে যায়, মানে দেখতে খারাপ লাগবে, ভিউ হয়নি, সেই জন্যই ওই এক্সপেরিমেন্টগুলো করা যায় না। যেমন মনে করুন আমার কাছে একটা রিসেন্টলি আমি একটা ডিজিটাল ওয়াচ কিনেছি, মানে স্মার্ট ওয়াচ না কিন্তু এমনি ডিজিটাল ওয়াচ রিভিউ করবো বলে। তো সেই ওয়াচটার কিছু বিশেষত্ব আছে, তার ভিডিও যে বানাবো সেটা এই চ্যানেলে দিতে চাই না, কারণ এই চ্যানেলে দেওয়ার পর দেখা যাবে ভিউ হলো না, কেউ দেখলো না, দেখতে খারাপ লাগবে না জিনিসটা, তার থেকে ওটা ওই চ্যানেলে দেবো। কখনো গাড়ির রিভিউ করলাম, সেটা ওই চ্যানেলে হবে। এরকম কিছু জিনিস, কিছু উল্টো পাল্টা মানে অদ্ভুত জিনিস যেগুলো রিভিউ করতে ইচ্ছা করে, যেগুলো এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে, সেগুলো ওই চ্যানেলে করব। তার জন্যই ওই চ্যানেলে রিসেন্টলি দুটো ভিডিও এসেছে, যেমন ধরুন যে সরকার থেকে কেন ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয় বা ইন্টারনেট বন্ধ করে দেয়, কি ব্যাপারগুলো হয় এই নিয়ে, পাকিস্তানে যেটা রিসেন্টলি হলো কিছুদিন আগে। তারপর আরো কিছু ভিডিও এসছে, লং ভিডিও এসছে মোটামুটি, তো সেইগুলো একটু দেখবেন। আমাদের ওই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে রাখেন, করে রাখতে পারেন। আর দেখা যাক। শান্তনু মন্ডল বলছেন সত্যি বিগত কয়েক বছর ধরে স্যামসাং এর নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি না, সেই একঘেয়েমি ডিজাইন যার জন্য চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলোর এত ডেভেলপ। আশা করি পরবর্তী ক্ষেত্রে স্যামসাং আরো উন্নত এবং সুন্দর সুন্দর ডিজাইনের স্মার্টফোনস নিয়ে আসবে এবং বক্সে চার্জার হেডফোন প্রোভাইড করবে। মনে হয় না আর বক্সে চার্জার হেডফোন দেবে, তবে হ্যাঁ ডিজাইনের ব্যাপারটাতে একটু বিতর্ক রয়েছে। আসলে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যে ডিজাইনটা দিচ্ছে, ওই ডিজাইনটা তাদের আইডেন্টিটি তৈরি করছে। যেমন অ্যাপেলের আইফোন বলতেই আমরা আইফোনের একটা ডিজাইন এমনিতেই আমাদের মনে ভেসে ওঠে, তো স্যামসাং বিভিন্ন রকম ডিজাইন আগে বানাতো বলে সেটা ভেসে উঠতো না আমাদের মনে। এখন স্যামসাং এর এস সিরিজের ফোন, গ্যালাক্সি S23 আলট্রা বা 24 আলট্রা বললেই একটা নির্দিষ্ট ডিজাইন আমাদের মনে ভেসে ওঠে। স্যামসাং এই জিনিসটা করছে, এটা আমার মতে ঠিকই আছে, একটা ব্র্যান্ডিং একটা তৈরি হচ্ছে এটার ফলে। কিন্তু কম দামি ফোন, মিড বাজেটের ফোন, সেই ফোনগুলোতে ওই একই ডিজাইন দেওয়া, এই ব্যাপারটা আমার মতে একেবারেই ঠিক হচ্ছে না। স্যামসাং এর এখানে নতুন নতুন এক্সপেরিমেন্ট করা উচিত, নতুন ডিজাইন দেখানো উচিত, এবং তারপর সেখান থেকে কোনো ডিজাইন যদি সত্যি খুব ভালো বেরিয়ে আসে সেইটা হয়তো নিয়ে গিয়ে ওই ফ্ল্যাগশিপ ফোনে ইমপ্লিমেন্ট করলো, এটা করা যেতে পারে। কিন্তু ডিজাইনটা সত্যি একঘেয়ে হয়ে যাচ্ছে। তবে চাইনিজ স্মার্টফোনগুলো যেটা করছে তাদের সেই পলিসিটাও সবসময় ঠিক নয়। যেমন রেডমি বা রিয়েলমির প্রতিটা ফোনে আলাদা আলাদা ডিজাইন হচ্ছে, তার ফলে কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না, নিজস্বতা তৈরি হচ্ছে না, সেই জিনিসটাতে তারা পিছিয়ে থাকছে আসলে। মোহাম্মদ রেহান বলছেন আপনার ভিডিও দেখে মোটরোলা G14 ফোনটা কিনেছিলাম, 9 মাস হয়েছে, ফোন স্লো হ্যাং করে এবং তার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করছে না গত 1 মাস এবং কোনো আপডেট আসছে না। খুবই দুঃখের খবর, খুবই খারাপ খবর। একটা পয়সা দিয়ে ফোন কেনার পর 6 মাস বাদে যদি এরকম হয়, মানে তার থেকে খারাপ আর কি হতে পারে। মোটরোলা কোম্পানির কেউ যদি এই ভিডিওটা দেখেন, তাকে অনুরোধ করবো যে এই ব্যাপারগুলো একটু দেখুন, আপনাদের ফোনে আপডেট আসছে না। এটা তো শুধু G14 এর বলে ব্যাপার নয়, মোটরোলার এই আপডেট নিয়ে কিন্তু অভিযোগ আছে, আমরা বারবার এটা অভিযোগ করেছি। ক্যামেরাটা ঠিক করেছে, এটা ঠিক করতে অসুবিধা কি? এখানে আপনাকে বলি যে আমরা যখন ভিডিও বানাই তখন তো জানি না ফোনটা 6 মাস বাদে কি হবে, ভবিষ্যৎ তো দেখতে পাই না। তো 6 মাস বাদে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করছে না বা ফোন স্লো করছে, হ্যাং করছে, এটা সত্যি আমরা কিছু করতে পারি না, আমরা অপারগ এই ব্যাপারটাতে। কোম্পানি এই জন্যই তো ফোনগুলো যখন আমাদের রিভিউ করতে দেয় শুরুতেই দেয় আর কি, আমরা চটপট ভিডিওটা বানিয়ে ফেললাম, ফোনের পরে কি হলো সেটা যাতে আমরা আর বুঝতে না পারি, ফেরত নিয়ে নেয় তার আগে এই কোম্পানি ফোনগুলো। অর্পণ সেন বলছেন দাদা আমার দুটো প্রশ্ন আছে। এক, আমরা যে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে ফোন কিনি, তো সেই ফোনগুলো ওরা কোথা থেকে নিয়ে আসে? ফ্লিপকার্ট অ্যামাজন কোনো ফোন বিক্রি করে না, ওটা একটা প্ল্যাটফর্ম। মনে করুন একটা জায়গায় একটা মেলা হচ্ছে, সেই মেলার মধ্যে অনেক দোকান আছে, তো ফ্লিপকার্ট অ্যামাজন হচ্ছে ওই মেলাটা, বিভিন্ন দোকানদার সেই মেলায় এসে তাদের জিনিসপত্র বিক্রি করে দোকান দিয়ে। তো ফ্লিপকার্ট অ্যামাজনে যখন ফোন কিনবেন দেখবেন ফোনটা কোন সেলার বিক্রি করছে, ওই সেলার হচ্ছে ওই দোকানদার বা ওই দোকান। তো ওই সেলাররা ফোন নিয়ে আসে, তারা স্টক করে, স্টকিস্ট, তারা সেই ফোনগুলো বিক্রি করে। 2, আমার বাজেট 15,000 টাকা, তো এই দামে আমি একটা ভালো ডেস্কটপ কম্পিউটার পেতে পারি? না, পারেন না। এটা একদম অপ্রিয় হলেও সত্যি কথা, রূঢ় বাস্তব, যে 15,000 টাকা দিয়ে ভালো ডেস্কটপ কম্পিউটার হতে পারে না। কারণ নিজে একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, একটা মোবাইল ফোন সেটা 15,000 টাকায়
আমরা যা পাচ্ছি তার থেকে অত বড় স্কেলে সবকিছু পাবো, সেটা 15,000 টাকায় কি ভালো কোয়ালিটির হতে পারে? আমার মতে আপনি 15,000 টাকা যদি বাজেট হয়, ফিক্সড বাজেট হয়, তাহলে সেকেন্ড হ্যান্ড কিছু কেনার কথা ভাবতে পারেন, অথবা বাজেট একটু বাড়ান, অ্যাটলিস্ট কিছুটা বাড়ালে, আরো 5-10 হাজার টাকা বাড়ালে তবেই ভালো কিছু পেতে পারেন। তো আজকের ভিডিও আর লম্বা করলাম না, আপনাদের প্রশ্ন আজকে কমেন্ট বক্সে দিয়ে রাখবেন, আশা করব পরবর্তী প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।